হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের ভ্লগটা তো ভীষণ ভীষণ স্পেশাল। তো আজকের ভ্লগে আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে চলেছি। তো তোমরা আমার সঙ্গে থাকো আর লাস্ট পর্যন্ত ভ্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো গাইস, কী জন্য যাচ্ছি, কোথায় যাচ্ছি, সেটা তো তোমরা পুরো ভ্লগটা দেখলেই জানতে পারবে। তো পুরো ভ্লগটা দেখার জন্য অবশ্যই ভ্লগটাকে স্কিপ না করে পুরোটাই দেখো আর আমার সঙ্গে থাকো। তো দেখো, আমরা টোটোতে করে যাচ্ছি হচ্ছে, আর আমি আর নানাই দুজনেই যাচ্ছি। আজকে কিন্তু আমাদের সঙ্গে নানাইয়ের বাবান বা মা কেউ কিন্তু নেই। তো আমরা দুজনে যাচ্ছিলাম হচ্ছে এই জিনিসটা আনার জন্য। তো একটা বিশেষ দিন উপলক্ষে এটা আনা। তোমরা তো বুঝতেই পারছো আশা করি যে কী বিশেষ দিনের কথা আমি বলছি। তো দেখো, যা যা আনার ছিল মোটামুটি সবই আমি নিয়ে চলে এসেছি। আর এসে তো এখন হিউজ কাজ বাকি, মানে জাস্ট এই বাড়ি ফিরে ড্রেসটা চেঞ্জ করলাম, কারণ এখন ঘরদোর গোছানো প্লাস একটু ডেকোরেশনও করতে হবে। তো ডেকোরেশন বলতে বিশেষ কিছু তো পারবো না। তোমরা দেখো যে আমি কিভাবে কি করেছি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে দেখে। কারণ বিশেষ কিছু করতে না পারলেও যতটুকু পেরেছি মন থেকে আনন্দের সঙ্গে করেছি। কারণ বিয়ের আগের থেকেই এই দিনটা আমার জন্য ভীষণ ভীষণ একটা স্পেশাল দিন। আর এই দিনটা মানে এতটা বেশি আনন্দ হই, আমি আশা করি যে এই দিনটাতে হয়তো যার জন্মদিন সেও এতটা বেশি এক্সাইটেড থাকে না যতটা আমি থাকি। দেখো, সিম্পলভাবে সাজিয়েছি, বিশেষ কিছু করতে পারিনি। আমি তো তোমাদের আগেই বলেছি, কারণ সত্যি এই বছর আমি বিশেষ কিছু করতে পারিনি। অন্যবারে তাও কিছুটা হলেও ওর জন্য একটু বেশি কিছু করি, বাট এই বছরটা সেটা হয়ে ওঠেনি। আমার হাতের কাছে যেটুকুন আমি পেয়েছি সেটুকু দিয়েই এই ছোট্টখাট্ট একটা ডেকোরেশন করেছি। কিন্তু দেখো, আরেকজন তো এটা দেখে ভীষণ খুশি, সর্বক্ষণ এখানেই দাঁড়িয়ে আছে আর আনন্দে আত্মহারা হয়ে নাচছে। আর তার মধ্যেই দেখি যে পাশের বাড়িতেই যে বিয়েবাড়ি ছিল, মানে বিয়েবাড়ি চলছে আর কি, তার মধ্যে একজনের আজকে বিয়ে। তো এই হচ্ছে বরযাত্রীর গাড়ি। তো বরযাত্রী যাচ্ছে আর আমি তো জানলা খুলে আমি আর নানাই তাড়াহুড়ো করে দেখতে এলাম, কারণ এই হচ্ছে একজন বর, আবার আরেক দিন পরেই আরেকজন ভাই, মানে এরই ভাইয়ের বিয়ে। মানে একসাথে দুটো বিয়ে বাড়িতে ভাবা যায়? তারপর দেখো, রাত্রি 12টা অবধি অপেক্ষা করে জেগেছিলাম। তো রাত 12টায় তো বরকে উইশ করতেই হবে, তাই না? এত কিছু খাটাখাটনি তো সেই জন্যই। তো এই যে সামনে এই টুলটা নিয়ে নিয়েছি, তো হাতের কাছে এটাই পেয়েছি, তাই এর মধ্যেই কেকটাকে রাখবো। তো টুলটার ওপরে একটা আমার আসন ছিল, সেটাকেই পেতে তার ওপরে আমি কেকটা রাখবো। আর বার্থডে বয়কে তো আমি রাত 12টাতেই ঘুম ভাঙিয়েই দিয়েছি। যতই ওর ডিস্টার্ব হোক, আজকে একটু তো ডিস্টার্ব করতেই পারি, তাই না? তো ওর জন্য একটা সুন্দর রোজ নিয়ে এসেছিলাম, সেই রোজটাই ধরিয়ে দিয়েছি ওর হাতে। আর ওর ঘুম ঘুম চোখে ওকে ওঠাতে মোটেও আমার খুব একটা ইচ্ছে করছিল না, কিন্তু বার্থডের দিন রাত 12টায় না জাগালেও তো নয়, তাই না? তো এই যে দেখো, তোমাদের সামনে কেকটা রাখা। তো কেকটা কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও। তো এই কেকটা আমার একজন স্টুডেন্ট আমাকে বানিয়ে দিয়েছে। স্টুডেন্ট বলতে আমার এক্স স্টুডেন্ট, মানে আমি বিয়ের আগে পড়িয়েছি যাকে, সে এখন এত ভালো কেক বানায় দেখে আমি তো কেকটা ওকেই অর্ডার করলাম, আর কোত্থাও যাইনি, কোনো দিকে তাকাইনি। আর সত্যি বলছি, ওর কেকটার কোয়ালিটি এতটা ভালো হবে আমি আশাও করিনি। একটা রিজনেবল প্রাইসের মধ্যে যে এত সুন্দর ডিজাইনের এত ভালো টেস্টি একটা কেক পাবো, সেটা কিন্তু আমার কল্পনার বাইরে ছিল। আর আমার সব কিছু একটু ডেকোরেটিভ হলে, মানে বেশ মনের মতো সাজানো গোছানো হলে ভালো লাগে। মানে সিম্পল জিনিসটার থেকে একটু বেশি অন্যরকম ইউনিক হলে ভালো লাগে। তো সেটাই কিন্তু ও করে দিয়েছিল। কেকটা যথেষ্ট আমার ইউনিক লেগেছে। তার মধ্যে যে লেখাটা ছিল গাইস, সেই লেখাটা আমি তোমাদের সাথে ঠিক করে শেয়ার করতে পারিনি, কারণ ওটার ঠিকভাবে ফটো নেওয়াও হয়নি আর ভিডিওতেও ঠিকঠাকভাবে আসছিল না। আমি যখন নিয়ে আসছিলাম তখন ওই লেখাটা একটু
একটু মানে বেঁকে গেছে, যেহেতু টোটোতে জার্কিং হয়েছে তো সেই কারণে। তো আমার না আর সেই কথাটা মনেও ছিল না যে তোমাদের একটু ভালো করে দেখায়। তো যদি আমি পারি তো তোমাদের সাথে দেখি ওই ফটোটা শেয়ার করব অবশ্যই। তো আমার বর তো কেকটা কোন দিক দিয়ে কাটবো সেই চিন্তা করছিল। আমি বললাম তোমার যেখান দিয়ে ইচ্ছে সেইখান দিয়েই তুমি কাটো। তো দেখো নানাইকেও 12টার সময় উঠিয়ে দিয়েছি। নানাই কিন্তু একদমই উঠতে চাইছিল না। কিন্তু ওকে ছাড়া কেক কাটতে আমাদের দুজনেরই ইচ্ছে করছিল না। তো সেই জন্য ও একবার ওকে নড়াতে চড়াতে একটু পরেই উঠে পড়েছে। আর উঠে তো কেক দেখে ও খুব খুশি হয়ে গেছে যে এত রাতে মাম্মা আমাকে কেক খাওয়াবে। তো ও আগের বছরে এইরকম ওর বাবানের সঙ্গে রাত 12টায় উঠে কেক কেটেছিল, এবছরও তাই। তো কেকটা ওর এত টেস্টি লেগেছে গাইস, একটু খাওয়ার পরেই কিন্তু খুব কান্নাকাটি করছিল, জেদ করছিল যে আমাকে আরও দাও। যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো সেহেতু ওকে আর বেশি করে দিতে চাইছিলাম না, কারণ কেকটা ফ্রিজে রাখা ছিল। তো ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে দিতে চাইছিলাম না, বাট ও এত কান্নাকাটি করছিল যে আমাকে আরও দাও আরও দাও করে। তাহলে তো তোমরা বুঝতেই পারছো যে কতটা ইয়াম্মি ছিল কেকটা। তো চলো এবার তো পুরোপুরি পরের দিন সকালে, পরের দিন নয় মানে বার্থডের দিন সকালের একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। তো সকাল সকাল ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর ঘরটা গুছিয়ে নেওয়ার পরে আমার এখন আজকে কিন্তু অনেকগুলোই কাজ আছে। তো সেই কাজগুলো করে নেব। আর আগের দিন মানে যেই দিনকে রাত্রে বর কেক কাটলো সেদিন ওর বি শিফট ডিউটি ছিল বলে আমি একটু সাজানো গোছানোর সময়টা পেয়েছিলাম। কিন্তু আনফরচুনেটলি আমার কাছে আর অন্য কোনো রুম না থাকায় আমাদের বেডরুমেই সাজিয়েছিলাম। আর ও কিন্তু 10:30টাতে এসেই দেখে নিয়েছিল। মানে সারপ্রাইজটা ওকে 12টায় দেওয়া হয়নি, জাস্ট 12টাতে কেক কাটিংই করেছি। আর এই সাপটা যেটা দেখছো এটা আমি ভোলেনাথের জন্য আনিয়েছিলাম আমার দিদিকে দিয়ে। তো দেখো এত সুন্দর যে মানে মাপটা হবে, মনে হচ্ছে যে এই সাপটা এই ভোলেনাথের জন্যই। তো এই শিবলিঙ্গতে পরানোর পর এতটাই সুন্দর লাগছিল, এটা আমার দিদি বৈদ্যনাথ ধাম থেকে এনে দিয়েছে। তো আমি খুব খুশি, আর দিদিকে তো এটার জন্য অনেক 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 থ্যাংক ইউ। আর তারপরে দেখো আমার যেহেতু আজকে মঙ্গলবার ছিল তো আমি তো আবার প্রদীপ জ্বালিয়ে হনুমানজির কাছে পুজোটা সেরে ফেললাম তাড়াতাড়ি করে। তো আজকে তো আমার 19টা প্রদীপ জ্বালার ছিল। তো 19টা প্রদীপ জ্বালা হয়ে গেছে। আর আমি ওর বার্থডের দিন কিন্তু বিয়ের আগেও গোপু আর সমস্ত ঠাকুরের জন্য স্পেশাল কিছু পুজো দেওয়ার জন্য প্যাড়া এসব আনতাম আর কি। মানে এমনি নর্মালি তো বাতাসে এসব দেওয়া হয়। তো একটু অন্যরকম খাবার আমি ভগবানদেরকে চাপানোর চেষ্টা করি, সেগুলোই নিয়ে এসেছিলাম, সেই দিয়ে পুজো হয়েছে, আবার সন্ধেবেলাতেও হবে। আর দিনের বেলায় তো মিক্সড ভেজ করেছি। আর আমাদের জন্য যা ভাজাভাজি ডাল করার সেটা করেছি, মিক্সড ভেজটা রাতের জন্যও থাকবে। আর রাতে দেখি আরও কিছু একটা করব, যেহেতু আজকে নিরামিষ দিন সেহেতু কিন্তু আজকে আর আমিষ খাবার মানে চিকেন বা অন্য কিছু হবে না। আজকে যা হবে নিরামিষ, এবার পরের দিন দেখা যাবে। আর দেখো এখানে বার্থডে বয় তো ডিউটি থেকে চলে এসেছে। যেহেতু আজকে বার্থডের দিন সেহেতু ঠাকুরদেরকেও যেমন স্পেশাল খাবার দিয়েছি, তো ওনাকেও কিছু একটা করে খাওয়াতে হবে। নিরামিষ দিন হলেও কিছুই মাথায় আসছিল না যে কি করব না করব। তো ভাবলাম যে চলো কিছু না করি, এই সামান্য বেগুনিটা তো ভাজতেই পারি ওর জন্য। তো গরম গরম বেগুনি ভাজা আর চা ওর জন্য রেডি করে নিয়েছি একদম। আর ঠাকুরকে যে 5 রকমের মিষ্টি চাপিয়েছিলাম সেইটার মধ্যে থেকে ওকে প্রসাদ দিয়ে দিয়েছি, সেটা দিয়ে জল খেয়েছে। এবারে ওকে চা দেবো। অ্যাকচুয়ালি ওকে বলতে এটা সবার জন্যই করা হচ্ছে, কিন্তু আসলে উদ্দেশ্যটা কিন্তু ওর বার্থডে উপলক্ষে। তো আজকে নিরামিষ দিন বলে তো বিশেষ কিছু হয়নি। ও যদি নিরামিষ দিন না থাকতো, ও যেহেতু নিরামিষ খায় তো সেহেতু নিশ্চয়ই ভালো কিছু করতাম। তারপরে সন্ধেবেলায় বেরোলাম, কারণ বরমশাই বলছিল যে আমার তো আজকে মাশরুম খেতে ইচ্ছে করছে। আর সত্যি বলতে আমি সকালে বাবাকে বলেছিলাম যে বাবা কোথাও মাশরুম পেলে নিয়ে আসবে, তো বাবা পায়নি। আর সন্ধেবেলা এসে কিন্তু আমার কথাটা না শুনেই বলছে আমি মাশরুম খাবো। তো সেই পারপাসেই বেরোলাম। আর কিছু মিষ্টিও নিয়ে নিলাম, যে রাত্রে রুটি দিয়ে মাশরুম, মিক্সড ভেজ মিষ্টি এইসব হবে খাওয়া দাওয়া। তো যে মিষ্টিটা চাইছিলাম সেটা তো ওখানে পেলাম না, তাই আবার অন্য একটা জায়গায় এলাম। তো ফুচকা দেখে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু যখন ফুচকাটা খেতে যাচ্ছি হঠাৎ করে আবার মনে পড়ে গেল যে আজকে তো মঙ্গলবার, তো কি করে ফুচকাটা আমি খাবো, তুমি যদি খাবে তো খাও বললাম ওকে, বাট ও রাজি হলো না, বলল না না আর একা একা আমার খেয়ে কাজ নেই।
তো এই যে এখানে আবার এলাম মিষ্টি নিতে, কারণ ওইখানে যে মিষ্টিগুলো ছিল সেগুলো পছন্দ হয়নি। ছোট একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি আর নানার জন্য চকলেট। আর তারপরে তো এবারে বাড়ি যাওয়ার পালা, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। বাড়ি গিয়ে আবার রান্নাও করতে হবে সময় মতো, আর খেতেও দিতে হবে সেই কারণে। তারপরে এবারে হচ্ছে সোজা বাড়ির পথে বেরিয়ে পড়েছি। তো আজকে তো ঠান্ডাটা খুব একটা বেশি ছিল না, তা সত্ত্বেও যেহেতু বাইকে এসেছি, নানাইকে তো ভালোভাবে প্রোটেকশন দিয়েই নিয়ে এসেছি। আর এই যে দেখো বাড়িতে এসে সব কিছু একদম গুছিয়ে রেডি করে নেব, আর রেডি করার পরে রান্নাটাকে চাপিয়ে দেব। যদিও মাশরুম হতে খুব একটা সময় লাগে না, তাও একটু ভালোভাবে করতে গেলে হাতে সময় নিয়ে করাটাই ভালো, তাই না? প্রথমে তো এই মাশরুমগুলোকে ভালো করে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না, আর তারপরে এগুলো কেটে নেব বেশ সাইজ মতো। আর কাটার পরে আমি একটু ভালোভাবে এগুলোকে ধুয়ে নেব। তো তোমরা কে কে মাশরুম খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমার বরের তো মাংসর থেকেও ফেভারিট খাবার হচ্ছে মাশরুম। আর পনিরটা মোটামুটি পছন্দ করে, খুব বেশি ভালোওবাসে না, আবার খুব একটা কমও না। তো সেই জন্য মাশরুমটাই আমি সকাল থেকে ভেবে রেখেছিলাম যে আজকে করব, তাহলে ও খুব খুশি হয়ে যাবে। তো যেহেতু পাওয়া যায়নি সেহেতু আর তখন বাবাকে বললাম না, আর এখন ও নিজেই বলল যে চলো তাহলে গিয়েই নিয়ে আসি। তো মাশরুমের জন্য এই যে মশলাটা রেডি করে নিচ্ছি, একটু মশলা মানে মশালা মাশরুম যেটা হয় সেরকম টাইপেরই করব ভেবে রেখেছি। আর নানাইয়ের জন্য তো ডাল ভাত যেটা হয় নর্মালি সেটাই, কারণ নানাই তো এইসব খাবার খাবে না। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করব যে কি খাওয়া দাওয়া করলাম না করলাম। তো দেখো তরকারি তো যা করার এখন করে নিয়েছি, আর এর আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে লুচি। তো আজকে আমি লুচি আর তার সাথে মিক্সড ভেজ, পনির দিয়ে যে মিক্সড ভেজটা দিনের বেলা করেছিলাম সেটা, আর হচ্ছে মাশরুম মশালা, আর তার সাথে ছিল গরম গরম একদম বড় সাইজের গোলাপজাম। তাহলে তো এইগুলো যা যা মানে আজকে করা হয়েছে সবই আমার বরের ফেভারিট। তো ও তো ভীষণ খুশি, ওর তো খুব ভালো লেগেছে রান্নাগুলো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তো সঙ্গে থেকো। গুড